আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বোর্ড থেকে দেওয়া ষান্মাসিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর গণিত এই প্রশ্নটির সমাধান শিখব আজকের ক্লাসে। আমি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে তোমাদেরকে এই গণিত সাবজেক্টের প্রশ্নের এই সমাধানগুলো কিভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেসটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রশ্নে তোমরা যদি দেখো, এখানে প্রশ্নের মধ্যে তোমাদের প্রথমে 15টি এমসিকিউর অ্যান্সার করতে হবে, দেন তোমাদেরকে 10টি এক কথা প্রকাশ লিখতে হবে। প্রথমে আমরা যে 15টি এমসিকিউ রয়েছে সেই এমসিকিউগুলোর সমাধান দেখি। 1 নম্বরে বলছে, পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট 600 নম্বরের মধ্যে 510 নম্বর পেল, সে শতকরায় কত নম্বর পেল? তাহলে দেখো, আমরা অ্যান্সার করার জন্য এটার একটা সেট নিয়ে নিই, তাহলে আমরা অ্যান্সার করতে সুবিধা হবে। শিক্ষার্থীরা, তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, এখানে যে বিষয়টা বলছে আমি তোমাদেরকে আবারও দেখাচ্ছি, যে বলছে তোমাদেরকে এই 600 নম্বরের মধ্যে 510 নাম্বার সে পেয়েছে। তাহলে 600-র মধ্যে, এই দেখো 600-র মধ্যে সে কত নম্বর পেয়েছে? 510 নম্বর সে পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, 600-র মধ্যে যদি 510 নম্বর পায় তাহলে এভাবে লিখবো, যদি 600-র মধ্যে যদি সে 400 পায় তাহলে 600 নিচে 400 উপরে, যদি 1000-এর মধ্যে যদি সে 400 নাম্বার পায় তাহলে কীভাবে লিখবো? 1000-এর মধ্যে 1000টা এভাবে উপরে লিখবো, নিচে লিখবো 1000-এর মধ্যে 400টা উপরে লিখবো। তাহলে বুঝছো তোমরা? এভাবে তোমাকে এটা লিখতে হবে। শিক্ষার্থীরা, এখন তোমার যে বিষয়টি জানার দরকার সেটা হলো, সে শতকরায় কত নাম্বার পেল। শতকরা মানে হচ্ছে 100, শতকরা মানে হচ্ছে কি 100। তার মানে তোমাকে এটাকে 100 দ্বারা কী করতে হবে? গুণ করতে হবে। শিক্ষার্থীরা, তোমরা এই কাজটি ক্যালকুলেটর করো, 510কে 600 দ্বারা ভাগ করবে, 100 দ্বারা গুণ করবে, দেখবা তোমাদের অ্যান্সার কত আসবে? 85%, অর্থাৎ এখানে 85% চলে আসবে। আশা করি তোমরা বুঝছো। এরপরে দেখো, আমরা 2 নম্বর অঙ্কটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, এখানে কি বলছে, যে 8 কেজি চালের দাম 480 টাকা হলে 20 কেজি চালের দাম কত? মনে রাখবা, 8 কেজি চালের দাম এখানে দেওয়া আছে। 8 কেজি যেহেতু চালের দাম 8 কেজি দেওয়া আছে, কত টাকা? 480 টাকা। তাহলে তুমি কি করবা? এভাবে ট্রাই করবা যে 480 টাকা দিয়ে কয় কেজি পাওয়া যায়? 8 কেজি। তার মানে তুমি নিঃসন্দেহে বলতে পারো যে 480কে 8 দ্বারা ভাগ করলে 1 কেজির দাম বের হয়ে যাবে। যেহেতু 480 টাকা 8 কেজির দাম, তো সেক্ষেত্রে 8 দ্বারা ভাগ করলে 1 কেজির দাম বের হয়ে যাবে। যখন তুমি 1 কেজির দাম বের করতে পারবা, তখন তোমরা 20 কেজির দাম কীভাবে বের করবা? 20 দ্বারা গুণ করলে 20 কেজির দাম বের হয়ে যাবে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝছো। দেখো, প্রসেসটা হচ্ছে ঠিক এরকম। 8 কেজির দাম 480 টাকা হলে তাহলে তুমি 8 দ্বারা ভাগ করবা। যদি 5 কেজির দাম যদি 480 টাকা হয় তাহলে 5 দ্বারা ভাগ করবা। যদি 20 কেজির দাম যদি 480 টাকা হতো তাহলে 20 দ্বারা ভাগ করতে, ঠিক আছে? যত কেজির দাম থাকবে ওই সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। আচ্ছা, ঠিক আছে, ভাগ করলাম। আর যেটা বের করবো সেটা দ্বারা গুণ করব। 20 কেজির দাম বের করবো, 20 দ্বারা গুণ করবো। 30 কেজির দাম বের করবো, 30 দ্বারা গুণ করবো। তাহলে আমরা কী করবো? এই 480কে 8 দ্বারা ভাগ করব এবং 20 দ্বারা গুণ করব। গুণ করলে আমাদের ফলাফল চলে আসবে। শিক্ষার্থীরা, তোমরা যদি গুণ করো দেখবা কত আসবে? এই 1200 চলে আসবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ এখানে এই ক নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা, এরপর আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। 3 নম্বর অঙ্কটাতে কি বলছে, 3টি পেন্সিলের মূল্য 35 টাকা এবং 5টি কলমের মূল্য 50 টাকা হলে 1 ডজন পেন্সিল ও 1 ডজন কলম কিনতে কত টাকা লাগবে? শিক্ষার্থীরা, দেখো প্রশ্নটাতে এখানে প্রথমে বলছে 60টি পেন্সিলের মূল্য 35 টাকা। তাহলে আমাদেরকে কয়টি পেন্সিল কিনতে বলছে? 12টি পেন্সিল। তাহলে দেখো, ওই যে একটু আগে যেভাবে বের করলাম, যেহেতু 35 টাকা কতটার দাম? 60টার দাম, তাহলে তুমি 7 দ্বারা ভাগ করবা, ঠিক আছে? আর তোমাকে বের করতে বলা হয়েছে কত? 1 ডজন পেন্সিলের দাম। তার মানে কতটার দাম বের করতে বলছে? 12টার দাম বের করতে। তাহলে 12 দ্বারা গুণ করবা, ঠিক আছে? 12 দ্বারা গুণ করবা, এখানে আমাদের পেন্সিলের দাম বের হয়ে যাবে। শিক্ষার্থীরা, এরপরে দেখো, যদি আমরা এরপরে কি বের করব, এখানে আবার বলছে 5টি কলমের মূল্য কত টাকা? 50 টাকা, ঠিক আছে? তাহলে 50 টাকা 50কে উপরে রাখবা। আর কয়টা পেন্সিলের মূল্য এখানে দেওয়া আছে? 5টি পেন্সিলের মূল্য। সো 5টি পেন্সিলের মূল্য কত টাকা? 50 টাকা। এখন আমাদেরকে বের করতে বলা হয়েছে 1 ডজন। 1 ডজন মানে কতটি? 12টি। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে কত দ্বারা গুণ করব? 12 দ্বারা গুণ করব। যদি বলা হতো এখানে 1 ডজন না বলে, যদি এখানে এই জায়গাতে 1 ডজন না বলে যদি 2 ডজন বলা হতো, তাহলে এখানে কত দ্বারা গুণ করতাম? 2 ডজন 12 দুগুণে 24, অর্থাৎ 24 দ্বারা গুণ করতাম, ঠিক আছে?
এখন আমরা গুণ করব, তাহলে এখানে এটাকে গুণ করলে কত পাবো? পেন্সিলের দাম 60 টাকা পাবো, আর এখানে যদি আমরা গুণ করি তাহলে এখানে 120 টাকা পাবো। তাহলে দেখো এখন আমাদেরকে বলছে 1 ডজন পেন্সিল ও 1 ডজন কলম কিনতে কত টাকা লাগবে, মানে উভয়টা মিলে। তাহলে এখানে লাগতেছে তার 60 টাকা, এখানে লাগতেছে 120 টাকা, মোট কত টাকা লাগতেছে? 180 টাকা। তার মানে আমাদের এখানে এই 180 টাকা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা, এরপর আমরা 4 নম্বর অঙ্কটি দেখব। এখানে কি বলছে? এখানে বলা হয়েছে 100 ডেসিমিটারে কত মিটার হয়? সেটা আমরা জানি 100 ডেসিমিটার সমান 20 মিটার, সরি 10 মিটার, 10 মিটার, 4 ডেসিমিটার সমান হচ্ছে 10 মিটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো 5 নম্বরে কি বলছে, দেখো 5 নম্বরে বলছে নিচের কোনটি ব্রিটিশ পদ্ধতির দৈর্ঘ্য পরিমাপের একক, অর্থাৎ ব্রিটিশ পরিমাপের একক কোনটি? সেটা হচ্ছে ইঞ্চি। ইঞ্চিতে ব্রিটিশরা আগে পরিমাপ করত। এরপর দেখো আমরা 6 নম্বরটা দেখি। 6 নম্বরে কি বলছে? 6 নম্বরে বলছে 5a + 3b ভাগ এখানে 5a + 3b ডিভাইডেড 2 - 4c রাশিটিতে ভি এর সহগ কত? আচ্ছা, সহগ মানে কি? সহগ মানে শব্দের অর্থ হচ্ছে সঙ্গী, যেটা পাশে থাকে। তো এক্ষেত্রে দেখো 5 এর সাথে এর সাথে 5 সাথে আছে, এর সাথে, তার মানে 5টা হচ্ছে সহগ, এখানে 5 সহগ। বি এর সাথে 3 সাথে আছে, তার মানে 3টা হচ্ছে সহগ। 4 সাথে, এখানে সি এর সাথে 4 আছে, তার মানে 4টা হচ্ছে সহগ। এখন দেখো ভাগ, এই যে 2 এর সাথে কোনো সংখ্যা নেই, এটা হচ্ছে ধ্রুবক। তো মনে রাখবা এখানে কিন্তু এই ধ্রুবক পদটা এটার সাথে সম্পৃক্ত, 3b ডিভাইডেড 2 এটার সাথে সম্পৃক্ত। এটা কীভাবে? আমি যদি লাইনটা উঠে দেখাই, এখানে এই যে এখানে আমি লাইনটা উঠালাম, এই যে 5a এটা যেভাবে আছে এভাবে, এই 3bকে 2 দ্বারা ভাগ, এই 3bকে আমি 2 দ্বারা ভাগ করলাম, আর -3a/4c এটা যেভাবে আছে এভাবে। এখন এখান থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে এই যে 5 এর সাথে কিন্তু 5, এটা সরাসরি এটা সহগ, তার মানে a এর সহগ কত? 5, c এর সহগ কত? -4, c এর সহগ হচ্ছে -4, আর b এর সহগ কত? 3/2। ঠিক আছে সেক্ষেত্রে, তাহলে এখানে 3/2 কোথায় আছে? এই জায়গাতে 3/2 আছে না, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা, এরপরে দেখো 7 নম্বর প্রশ্নটি আমরা যদি দেখি। 7 নম্বর এখানে কি বলছে? সামিহা তার ভাইয়ের জন্য 4টি এবং x সংখ্যক বন্ধুদের প্রত্যেকের জন্য 2টি করে চকলেট কিনছে। সে মোট কতটি চকলেট কিনলো? দেখো সামিহা কিন্তু 2টা কাজ করছে। সে তার ভাইয়ের জন্য সরাসরি 4টা চকলেট কিনছে। কয়টা চকলেট কিনলো? 4টা চকলেট কিনলো। আর তার বন্ধুদের জন্য সে কী করলো? x সংখ্যক বন্ধুদের জন্য প্রত্যেকের জন্য 2টি করে চকলেট কিনলো। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা কি করব? যেহেতু সরাসরি তার ভাইয়ের জন্য 4টা চকলেট কিনলো, 4টা, ঠিক আছে সমস্যা নেই, 4টা চকলেট কিনলো। এরপরে যোগ, এরপরে আমাদেরকে এখানে কিন্তু যোগ কেন দিতে হবে? মোট সে কতটি চকলেট কিনলো এটা বের করতে বলা হয়েছে, মোট। ঠিক আছে, তার মানে আমরা মোট বের করবো, মানে যোগ করবো। তাহলে তার ভাইয়ের জন্য যেটা কিনলো সেটা লিখলাম, আর বন্ধুদের জন্য কয়টা করে কিনছে? এক্স, অর্থাৎ এখানে যদি 2 জন বন্ধু থাকে 2 লিখবো, এখানে যদি 3 জন বন্ধু থাকে 3 লিখবো, এখানে যদি 5 জন বন্ধু থাকে তাহলে 5 লিখবো। এখানে এক্স সংখ্যক বন্ধু, তার মানে এখানে কতজন বন্ধুর কথা বলা হয়েছে? এক্স সংখ্যক, তার মানে এক্স বন্ধুর লেখ কয়টা করে কিনছে? 2টি করে, তার মানে কয়টি করে? 2টি করে, তার মানে আমরা এখানে কত লিখবো? 2 লিখবো। এখন 2x এভাবে কি লেখা যায় নাকি এভাবে লিখতে হয়? 2x, এই যে 2xটা কীভাবে লিখতে হয়? এইভাবে লিখতে হয়। ঠিক আছে, ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই 4টা চকলেট আর এখানে 2x, মানে 4x + 2। এটাকে আবার এইভাবেও লেখা যায়, তুমি যদি চাও যে এইভাবেও লিখতে, 4টাকে একটু পরে লিখবা, মানে 2xটাকে প্রথমে লিখবা, এখানকার 2xটাকে প্রথমে লিখবা, এরপরে যোগ এই 4টাকে পরে লিখবে, এভাবেও লেখা যায়। ঠিক আছে, তার মানে এখান থেকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এটা কোথায় আছে দেখো তো, এই যে এটা এখানে আছে, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। না এখানে না তো, এটা তো এখানে না, এখানে আছে, এইখানে এই জায়গাতে আছে ক নাম্বারে, এটা হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার। এরপরের অঙ্কটি দেখো। এরপরে আমরা 8 নাম্বারটা দেখব। এখানে 8 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? শিক্ষার্থীরা, তোমরা যারা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন দুটি চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে একটি ডিমের মূল্য হচ্ছে x টাকা এবং 1 হালি কলার মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে 1 ডজন ডিমের মূল্য ও 1 হালি কলার মূল্য একত্রে 174 টাকা হলে x এর মান কত সেটা বের করতে বলা হয়েছে। শিক্ষার্থীরা, কয়েকটা বিষয় এখানে রয়েছে। একটি ডিমের মূল্য হচ্ছে x টাকা, ঠিক আছে, তাহলে সে 1 ডজন ডিমের মূল্য, 1 ডজন ডিমের মূল্য কত সেটা বের করতে বলা হয়েছে। এরপরে দ্বিতীয়ত আরেকটা বিষয়, 1 হালি কলার মূল্য কত টাকা? 30 টাকা, তাহলে 1 হালি কলার মূল্য রয়েছে এখানে। এখন একটা বিষয়, সেটা হলো এখানে একত্রে 174 টাকা, কার কার? 1 ডজন ডিম এবং 1 হালি কলার মূল্য কত টাকা? একসাথে 174 টাকা। তো এক্ষেত্রে আমাদের করণীয় কি? যেহেতু এখানে 1 হালির দাম 30 টাকা, এখানে 1 হালি কলা সে কী করছে? কলা ক্রয় করছে, তাহলে আমরা 1 হালি কলা কী করতে পারি? বাদ দিতে পারি। 174 টাকা এটা কার?
এটা 174 টাকা আছে, ডিমও আছে এখানে, কলাও আছে। তাহলে আমরা এখান থেকে কী করবো, এই কলাটা ধরো আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম। এই যে এখানে 174-এর মধ্যে যে কলাটা রয়েছে সেটাকে আমরা কী করব, বাদ দিয়ে দিই। ধরো এই এক হালি কলার দাম বাদ দিয়ে দিলাম, এই 174 থেকে কী করবে, এক হালি কলার দাম বাদ দিয়ে দিবে। তাহলে তুমি একটু চিন্তা করো, এই 174 টাকা থেকে, এই 174 টাকা থেকে তুমি যদি 30 টাকা বাদ দিয়ে দাও, 30 টাকা, যেহেতু কলার দাম কত টাকা, এখানে এক হালি কলার মূল্য ওই 30 টাকা ছিল এই জায়গাতে, ঠিক আছে। তাহলে 30 টাকা বাদ দিয়ে দাও, তাহলে তোমার এখানে কত টাকা রইলো, 144 টাকা। তার মানে নিঃসন্দেহে তুমি বলতে পারো এক হালি কলার দাম 30 টাকা ছিল, সেটা বাদ দিয়ে দেওয়ার পর আর এক ডজন ডিমের দাম, অর্থাৎ 12টি ডিমের দাম ছিল 12টি ডিমের দাম এবং এক হালি কলার দাম মিলে হচ্ছে 100 কত টাকা, 74 টাকা। তো 174 টাকা থেকে তুমি যখন ডিমের দাম বাদ দিয়ে দিবা, সরি কলার দাম বাদ দিয়ে দেবে, তখন কিসের দাম থাকবে, অবশ্যই ডিমের দাম থাকবে। তাহলে ডিমের দাম কত রইলো, 144 টাকা। এই 144 টাকা কতটি ডিমের দাম, এখানে বলা হয়েছে কতটি ডিমের দাম, এই যে এক ডজন মানে কতটি, 12টি ডিমের দাম, ঠিক আছে। কতটি ডিমের দাম, 12টি ডিমের দাম। তাহলে তুমি এক ডজন মানে 12টি, তাহলে তুমি এই 12টা ডিমের দাম যদি 140 টাকা হয়, তাহলে তুমি 140-কে 12 দ্বারা ভাগ করো, ভাগ দিলে কত হবে, 140-কে 12 দ্বারা ভাগ করলে 12ই হবে, ঠিক আছে। তাহলে তার মানে তোমাদের অ্যান্সার কত, 12। এই যে 12 কোথায় আছে, এই যে দেখো শিক্ষার্থীরা, এই 12 এই জায়গাতে আছে, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। আশা করি বুঝছো। এরপরে দেখো আমরা 9 নাম্বারটা দেখি শিক্ষার্থীরা। এখানে 9 নাম্বারটাতে কি বলছে, 3/2x প্লাস 9 = 15 সমীকরণটিতে সমাধান করলে এক্সের মান কত হবে। এখানে এক্সের মান বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এই প্রসেসটি আমরা জানি। আমরা ধরো আমি অঙ্কটা এখানে প্রথমে তুলে নিচ্ছি, আচ্ছা তুলে নিলাম। এখন দেখো এখানে কিন্তু যে প্রশ্নটি ছিল আমি ঠিক সেভাবে তুলে নিলাম। মনে রাখবা এখানে আমাদেরকে এক্সের মান বের করতে বলা হয়েছে, যেহেতু আমাদেরকে এক্সের মান আমরা এখানে বের করব, তো সেক্ষেত্রে আমরা এক্সটাকে এই পাশে রাখবো আর বাকি সবগুলোকে ওই পাশে নিয়ে যাবো। তাহলে প্রথমে আমরা 9টাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে এটা যেভাবে আছে এইভাবে, প্রথমে যেভাবে আছে এইভাবে ধরো, এখানে এই 3/2, এটা 3/2x আর সমান দিতেছি, এরপর 15 এটা লিখবো, ঠিক আছে। দেখো শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই 9টাকে লিখি নেই, 9টাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে 9 এটা যোগ আকার আছে, সমান চিহ্নের ওই পাশে নিয়ে গেলে সেটা বিয়োগ আকার ধারণ করবে। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে গুণ, অর্থাৎ বিপরীত চিহ্নে রূপান্তরিত হয়। তাহলে +9 ওই পাশে দিলে -9-এ রূপান্তরিত হবে। এখন এখানে -9 হয়ে গেল, ঠিক আছে শিক্ষার্থীরা। তাহলে দেখো এরপরের লাইন আমরা এই পাশে দিয়ে করি, যদি এগুলো দেখো, এই যে এখানে এখন আমরা এই জায়গাটার এটা যেভাবে আছে ওইভাবে লিখবো আর এটাকে বিয়োগ করবো, ঠিক আছে। তাহলে ধরো এখানে আমি 3/2, এখানে 3/2x, এটা যেভাবে আছে সেভাবে লিখলাম, সমান চিহ্ন দিয়ে এটাও লিখে ফেললাম। বাট শুধু 15 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কত হবে, 15 থেকে 9 বিয়োগ করলে কত হবে, 6। তার মানে এখানে হচ্ছে 6। ওকে শিক্ষার্থীরা, এখন এই এক্সের সাথে এটা গুণ আকার আছে, অর্থাৎ 3 এটা ছিল উপরে, এখন 3 এটা চলে যাবে নিচে, আর 2টা ছিল নিচে, ওই সমান চিহ্ন ওই পাশে গেলে সেটা চলে যাবে উপরে। দেখো প্রসেসটা ঠিক এরকম, আমি এক্সটাকে এখানে রাখলাম, এই যে শুধুমাত্র এখানে এক্সটাকে রাখলাম, ঠিক আছে। তাহলে 3টা উপরে ছিল, ওইটা সমান চিহ্ন ওই পাশে গেলে সেটা নিচে চলে যাবে, ঠিক আছে। তাহলে 6 এটা যেভাবে আছে এভাবে, আর 3 এটা সরি আমি আবারও দেখাচ্ছি, 6টা প্রথমে যেভাবে আছে সেইভাবে আমি নিচ্ছি, এই 6টা যেভাবে আছে সেভাবে নিলাম। এখন এখানে এই জায়গাটাতে 3টা ছিল উপরে, 3টা চলে যাবে ওই পাশে গেলে 3টা চলে যাবে নিচে, আর এখানে 2টা ছিল নিচে, সমান চিহ্ন ওই পাশে গেলে 2টা চলে যাবে উপরে। এখন যদি আমরা কাটাকাটি করি, উপরে নিচে কাটাকাটি যায়, এই 3 দ্বারা যদি আমি 6কে কাটাকাটি করি, তাহলে 3 দ্বারা 6কে কাটাকাটি করলে কি হবে, এটা কেটে দিলাম, এটাকে 3 দুগুণে 6, তার মানে এখানে কত 2, এখানে 2, 2 গুণ করলে কত হবে 4। তার মানে ফলাফল, সর্বশেষ ফলাফল এক্সের মান কত বের হলো, 4 বের হলো। দেখো শিক্ষার্থীরা এখানে কোথায় 4 আছে, এখানে এই ঘ নাম্বারে হচ্ছে 4। তার মানে আমাদের অ্যান্সার কত, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে এখানে 10 নাম্বারে কি বলছে, 10 নাম্বারটা দেখো শিক্ষার্থীরা। এখানে বলছে একটি আয়তাকৃতির একটি পুকুরের প্রস্থ হচ্ছে x মিটার এবং প্রস্থ অপেক্ষায় দৈর্ঘ্য 10 মিটার বেশি, পুকুরটির পরিসীমা 100 মিটার হলে এর দৈর্ঘ্য কত মিটার, ঠিক আছে। তো শিক্ষার্থীরা একটা জিনিস দেখো, এখানে কয়টা তথ্য বলা হয়েছে। আয়তাকৃতি একটি পুকুরের প্রস্থ হচ্ছে x মিটার, আর প্রস্থ অপেক্ষায় দৈর্ঘ্যটা কত মিটার বেশি, 2 মিটার বেশি, 10 মিটার বেশি, 10 মিটার। তাহলে এখানে দেখো দুইটা তথ্য, এখানে এই তথ্য বলা হচ্ছে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্যটা 10 মিটার বেশি হবে। তাহলে আমরা প্রথমে প্রস্থটা কত, x মিটার, আচ্ছা ঠিক আছে প্রস্থটা হচ্ছে x মিটার মেনে নিলাম।
তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে পুকুরের প্রস্থটা x মিটার, আর প্রস্থ অপেক্ষায় দৈর্ঘ্য 10 মিটার বেশি। প্রস্থ যেটা হবে, প্রস্থ যদি 20 হয়, 20 থেকে আরও 10 যোগ করতে হবে, তাহলে 30 হবে। তার মানে দৈর্ঘ্যটা আরও 10 বেশি হবে। তাহলে প্রস্থ হচ্ছে x মিটার, তাহলে x থেকে তাহলে আরও 10 মিটার বেশি হবে শিক্ষার্থীরা। তাহলে দেখো, তাহলে আমরা কি করব, এই প্রস্থের সাথে আরও 10 মিটার যোগ করে দৈর্ঘ্যটা বের করব। এখানে এই এক্সটা লিখব, এক্সের সাথে আরও 10 যোগ করব, যোগ করে আমরা কি বের করব, দৈর্ঘ্য। তার মানে এটা স্পষ্ট বুঝতে পারতেছি, এটা হচ্ছে এই দৈর্ঘ্য, এটা হচ্ছে এখানে এই দৈর্ঘ্যটা হচ্ছে এই জায়গাতে দৈর্ঘ্যটা, আর এখানকার প্রস্থটা হচ্ছে এই জায়গাতে, এই জায়গাতে যে প্রস্থটা দেওয়া আছে সেই প্রস্থটা হচ্ছে এই জায়গায়। এখন দেখো সূত্র কি, পুকুরের পরিসীমা। এখন পরিসীমার সূত্র কি, পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো দৈর্ঘ্য এটা পেয়েছি, দৈর্ঘ্য প্রস্থ আসছেই, তাহলে পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে ধরো তুমি ব্যাকেট দিয়ে দাও, এটাকে একটা ব্যাকেট দিয়ে দাও, আমরা ধরো এটাকে একটা ব্যাকেট দিয়ে দিচ্ছি, এটাকে একটা ব্যাকেট দিয়ে দিচ্ছি, এটাকে একটা ব্যাকেট দিয়ে দিচ্ছি। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ধরো এখন লিখতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই 2 এটা এখানে ব্যবহার করলাম, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ এটা, আর 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে পরিসীমার সূত্র। যেহেতু এখানে পরিসীমা দেওয়া আছে, পরিসীমার সূত্র লিখলাম। আর প্রশ্নে এখানে কত দেওয়া আছে, 100 দেওয়া আছে, এই যে 100 দেওয়া আছে, তার মানে এখানে কত হবে, 100। শিক্ষার্থীরা এখন দেখো, আমরা যদি এটা সমাধান করি, এখানে দেখো একটা এক্স, এখানে একটা এক্স, কয়টা এক্স হলো, 2টা এক্স, ঠিক আছে। তাহলে এখানে পরবর্তী লাইনটা হবে, এখানে 2টা এক্স দাঁড়ালো, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে 2টা এক্স, এখানে ব্র্যাকেটের বাইরে কিন্তু একটা 2 আছে, এই 2টা যেভাবে আছে সেভাবে আমরা প্রথমে লিখে ফেলি, এই 2টা লিখে ফেলি। দেন এখানে একটা এক্স, এখানে একটা এক্স, কয়টা এক্স হলো, 2টা এক্স, আমরা একটু লিখি 2টা এক্স। এরপরে এই জায়গাতে দেখো, এই জায়গাতে আরও কি আছে, এক্স এক্সে যোগ করলে 2টা এক্স, আরও এখানে 10 আছে না, হ্যাঁ, যোগ 10, এই 10টা লিখলাম। আর এখানে ব্র্যাকেটের বাইরে সমান সমান, এখানে কত আছে, যে পরিসীমা 100, এখানে 100, এখানে যেভাবে আছে সেভাবে 100টা লিখে ফেললাম, ওকে, 100টাও লেখা শেষ। এখন দেখো, এখন এখানে দেখো এই যে 2 এটা এই পাশে গুণ আকারে আছে, ওইটা যদি সমান চিহ্ন ওই পাশে যায় তাহলে ভাগ আকারে। তাহলে আমরা একটা লাইন শর্টকাট করব, ধরো এই লাইনটা যেভাবে আছে এভাবে, এই 2x প্লাস 10 এটা যেভাবে ছিল আমি ওইভাবে লিখে ফেললাম। এখান থেকে এই 2x প্লাস 10 এটা যেভাবে আছে সেভাবে লিখলাম। এই 2 এটা গুণ আকারে ছিল, ওইটা পাশে দিলে ভাগ আকার ধারণ করবে, ঠিক আছে। তাহলে আমি যদি 100কে 2 দ্বারা ভাগ করি, একটু সংক্ষেপ করতেছি আমরা একটা লাইন, 100কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 50 হবে, ঠিক আছে। তার মানে এখানে কত হলো, 50। এখন দেখো এই 50-এর সাথে এই 10-এটা এই পাশে যোগ আকার আছে, তাহলে ওই পাশে সমান চিহ্নের ওই পাশে গেলে কি আকার ধারণ করবে, বিয়োগ আকার ধারণ করবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এই 2xটাকে লিখব, আর ওই পাশে এই 50-এর সাথে, তাহলে 50 থেকে এই 10 কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে শিক্ষার্থীরা। এই 10, কারণ এই পাশে 10-এটা যোগ আকারে ছিল, সমান চিহ্ন ওই পাশে দিলে সেটা বিয়োগ আকারে। তারপরে দেখো, এখন আমরা 2xটাকে আবারও যেভাবে আছে সেভাবে লিখব। এই ধরো 2xটাকে যেভাবে আছে এভাবে লিখলাম, আর 50 থেকে 10 বিয়োগ করলে কত হবে, 40 হবে, তাই না। তারপর আমরা কি করব, এই যে এখানে এই 2xটা, এখানে এক্সটাকে রাখবো, এক্সটাকে ধরো আমি রাখতেছি, আর এখানে 40কে 2 দ্বারা ভাগ করব, 40কে, কারণ এই পাশে 2 এটা এক্সের সাথে গুণ আকারে, এই পাশে দিলে ভাগ আকারে, তাহলে ভাগ করব 2 দ্বারা, যদি 40কে ভাগ করি কত হবে, 20 হবে। তার মানে এক্সের মান কত পেয়েছি আমরা, এই জায়গাতে এক্সের মান কত পেয়েছি, এটা হচ্ছে এক্সের মান, সরাসরি এক্সের মান কত, 20 পেয়েছি, এক্সের মান কত, 20। তাহলে তুমি চিন্তা করো, আমাদেরকে বের করতে বলা হয়েছে কিসের মান, আমাদেরকে বলা হয়েছে এক্সের মান যদি 20 হয়, এই জায়গাতে আমাদেরকে কিসের মান বের করতে বলা হয়েছে, এই যে দৈর্ঘ্য কত মিটার, তাহলে মানে দৈর্ঘ্য কোনটা, এটা না, এই যে দৈর্ঘ্য বের করবো আমরা, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 10, এটা হচ্ছে দৈর্ঘ্য, আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে দৈর্ঘ্য। তার মানে আমরা এখান থেকে এই দৈর্ঘ্যটা বের করবো, এক্স প্লাস 10, তার মানে 20, এক্সের মান 20 পেয়েছি, 20-এর সাথে 10 যোগ করলে কত হবে, 30। তার মানে এই 30 কোথায় আছে, এই জায়গাতে আছে 30, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 11 নম্বর, 2টি তল পরস্পরকে ছেদ করলে কি উৎপন্ন হয়, এক্ষেত্রে এটা হচ্ছে রেখা উৎপন্ন হয়, এটা হচ্ছে খ নাম্বার উত্তর। এরপরে দেখো 12 নম্বর কি বলছে, একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 15 একক এবং একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 একক, প্রস্থ হচ্ছে 10 একক, এদের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে দেখো শিক্ষার্থীরা, দুইটা কথা, একটা হচ্ছে একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 15 একক,
আর আরেকটা কথা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। এখন আমাদেরকে বের করতে বলা হয়েছে ক্ষেত্রফলের অনুপাত। তাহলে প্রথমে বর্গের ক্ষেত্রফল নির্ণয় করব, তারপরে কিসের ক্ষেত্রফল নির্ণয় করব, আয়তের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ধরো সেক্ষেত্রে আমরা এখানে বর্গের ক্ষেত্রফল এই জায়গাতে নির্ণয় করব, আর এই জায়গাতে কিসের ক্ষেত্রফল নির্ণয় করব, আয়তের ক্ষেত্রফল। তো বর্গের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, মানে 15 গুণ 15। তা 15 গুণ করলে কত হবে, 225 হবে। আমরা একটু শর্টকাট করে নিচ্ছি, 225 হবে। আর আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো 18 গুণ করলে কত হবে, 18 গুণ করলে 180 হবে। শিক্ষার্থীরা আসলে আশা করি তোমরা বুঝতেছো। এখন দুইটার ক্ষেত্রফল আমরা বের করে ফেলছি। এখন আমাদেরকে কি করতে বলছে, অনুপাত। অনুপাত মানে মাঝখানে জাস্ট একটা অনুপাত চিহ্ন দিবা, ঠিক আছে। ওকে, এখন এখানে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এখানেও ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা, এভাবে ভাগ করতে থাকো। এখন আমরা একটু কমানোর চেষ্টা করবো এটাকে। দেখো এখানে 225কেও একই সংখ্যা দ্বারা ভাগ করবো, 180কেও একই সংখ্যা দ্বারা ভাগ করার চেষ্টা করবো। তাহলে আমরা একটু ছোটো বিঘা দিয়ে করি, আমরা তো আর জানি না। ধরো এখানে 225কে আমি কী করলাম, 5 দ্বারা ভাগ করব, এখানে 180কে 5 দ্বারা ভাগ করব, ঠিক আছে। তাহলে শিক্ষার্থীরা ধরো আমি এটাকে কী করলাম, 225কে 5 দ্বারা ভাগ করলে হবে এখানে 45 হবে, এখানে 45 হবে। আর এখানে 180কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে 36, ঠিক আছে। এখন দেখো, এখনও আমরা বুঝতেছি না যে এখানে আরও ছোটো করা যায় কিনা। 45কে আমি আবারও 45কে ভাগ করব কত দ্বারা, 5 দ্বারা যায়, এটাকে 5 দ্বারা ভাগ যায় না, এটাকে 6 দ্বারা, এটাকে 9 দ্বারা যায়, এটাকে 9 দ্বারা যায়। তো আমি এটাকে 9 দ্বারা ভাগ করব। দেখো শিক্ষার্থীরা, তাহলে এটাকে যদি আমি 9 দ্বারা ভাগ করি তাহলে 5 নং 45, এটা হচ্ছে 5, আর এখানে মাঝখানে অনুপাত। আর এটাকে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে 4 নং 36, ঠিক আছে। তাহলে এটা হবে 4। তাহলে শিক্ষার্থীরা আমরা এটাকে এখানে 5 দ্বারা ভাগ করে এখানে কমানো হয়েছে, আবার এখানে 9 দ্বারা ভাগ করে এটাকে কমানো হয়েছে। তার মানে এখানে 5, এখানে 4, 5 আর 4 কোন জায়গাতে আছে দেখো, এই যে 5 আর 4, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 13 নম্বরটা দেখো, 13 নম্বরে কি বলছে, এখানে 13 নম্বরে বলছে 10 জন শ্রমিকের দৈনিক মজুরি 450 এত টাকা এভাবে করে দেওয়া আছে। উপাত্তগুলো থেকে প্রচুরক, প্রচুরক মানে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে। তাহলে দেখো এখানে সবচেয়ে বেশি বার কোন সংখ্যাটি আছে, এখানে 550 এখানেও আছে, এখানেও 550 আছে, এখানে 550 আছে, এটা সবচেয়ে বেশি বার আছে। দেখো আরগুলো এখানে দেখো 450 এখানে আছে, 450 এখানে আছে, আর নাই। তার মানে 450 আছে কয়বার, এখানে একবার, এখানে একবার, দুইবার, আর নাই। তাহলে দেখো সবচেয়ে বেশিবার এখানে 550টা বেশিবার আছে। তার মানে যেটা বেশিবার থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 550 হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতেছো। এরপরে 14 নাম্বারটা যদি দেখি, 14 নাম্বারে বলা হয়েছে 5 জন শিক্ষার্থীর ওজন দেওয়া আছে, উপাত্তগুলো মধ্যক কত। তাহলে দেখা এখানে উপাত্তগুলোকে মধ্যক বের করতে বলা হয়েছে। মধ্যক বের করার মানে হচ্ছে এগুলো মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে মধ্যক। তো এগুলো তো এলোমেলো দেওয়া আছে, তাহলে মাঝখানে আমরা বুঝবো কীভাবে কোনটা মাঝখান, ঠিক আছে। তাহলে আমাদেরকে একটু সাজা লিখতে হবে। সবচেয়ে ছোটো সংখ্যা এখানে সবচেয়ে ছোটো হচ্ছে 32, তারপরে হচ্ছে 33, তারপরে হচ্ছে 35, তারপরে 39, এইভাবে আমরা সাজা লিখবো, ঠিক আছে। তাহলে 32টা প্রথমে লিখবো, তারপরে হচ্ছে 33, তারপরে হচ্ছে 35, এরপরে হচ্ছে 38, এরপরে যা হচ্ছে 39, ঠিক আছে। শিক্ষার্থীরা এই যে সংখ্যাগুলো আমরা একটু সাজিয়ে লিখলাম। এখন দেখো সবচেয়ে মাঝখান বরাবর কোন সংখ্যাটা আছে, এদিক থেকে দুইটা, এদিক থেকে দুইটা, মাঝখানে কত আছে 35 না, হ্যাঁ, তার মানে 35টাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই ঘ নাম্বারটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 15 নাম্বারটা কি বলছে, এখানে বলা হচ্ছে 17, 29, 25, 0 উপাত্তগুলোর গড় কত, আমাদেরকে গড় বের করতে বলা হয়েছে। শিক্ষার্থীরা তাহলে গড় বের করার সিস্টেমটা কি, গড় বের করার সিস্টেমটা হচ্ছে উপাত্তগুলো যোগ করে যতগুলো সংখ্যা থাকে তত দ্বারা ভাগ করবো। তাহলে আমরা উপাত্তগুলো আগে যোগ করে নিব উপরে, তারপর সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে যোগ করবো 17 যোগ 29, ঠিক আছে, এরপরে যোগ 25, এরপরে যোগ 0, এরপরে হচ্ছে যোগ 49, ঠিক আছে। এই সবগুলো আমরা যোগ করব। আর সংখ্যা কয়টি এখানে দেখো, একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, চারটা সংখ্যা, পাঁচটা সংখ্যা, 5 দ্বারা, তাহলে এইখানে 5 দ্বারা ভাগ করবে, ঠিক আছে। তাহলে এখন এই সবগুলো যোগ করো, এখানে সবগুলো যোগ করবা, যোগ করলে কত হবে 120 হবে। তার মানে উপরে পেয়েছি কত 120, আর নিচে কত, নিচে হচ্ছে কত, আর নিচে কত 5, তার মানে এই 5। তাহলে 120কে 5 দ্বারা তুমি যদি ভাগ করো তাহলে ভাগ করলে কত হবে, 120কে 5 দ্বারা ভাগ করলে কত হবে 24 হবে, ঠিক আছে। তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে এইটা। আশা করি তোমরা বুঝছো। শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে তোমাদের এখানে এক কথা যে প্রকাশগুলো রয়েছে সেই ক্লাসগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা। ধন্যবাদ সবাইকে।